সন্তান হয়েছে 3 মাস হয়, এরপরে আজও আমার শাশুড়ি আমার বুকের দুধ খাওয়াতে দেয় না। উনি আমাকে ছেলের বউ হিসেবে কখনোই রাখবে না, আর ওনার নাতিকে সেই বউয়ের দুধও খাওয়াইতে দিবে না। আমাকে আমার ছেলেকে খাওয়ানোর জন্য ফিডার কিনে দিয়েছে এবং কি দুধও কিনে দিয়েছে, আমাকে খাওয়াতে হচ্ছে। আমি মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার ছেলেকে আমার বুকের দুধ খাওয়াই। শাশুড়ি কখনো আমাকে মেনে নেয়নি এবং কি মেনে নেওয়া নাকি সম্ভব না। উনি সবসময় আমাকে বলতো যে আমার নাতি বড় হলে আমি তোমাকে আমার ছেলের জীবন থেকে মুক্তি দিয়ে দিব। কারণ ওনার নাতির শরীরে আমার এক ফোঁটা দুধও যেন না যায়, সেই জন্য আমাকে কিন্তু কড়া শাসনে রেখেছে। তবে সে এই ছেলেটার হাত ধরেছিলাম, সে কিন্তু আমাকে অত্যন্ত ভালোবাসতো। তো বিশ্বাস করে তাকে ভালোবেসেছিলাম। আমার সাথে সবসময় কিন্তু ভালোভাবেই কথা বলতে। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা 3 মাস হলো। একদিন ছেলেটা তার বাড়িতে আমাকে নিয়ে যায়, এরপরে শুরু হয়ে যায় প্রচন্ড পরিমাণের ঝামেলা। ছেলের বাবা মা আমাকে আমাদের বাড়িতে দিয়ে যায়, এরপরে শুরু হয় আমাদের বাড়িতে প্রচন্ড পরিমাণের ঝামেলা। পরে হঠাৎ আবার ছেলেটা একদিন আমাকে নিয়ে পালিয়ে যায়। আমিও কেমন জানি বিশ্বাস করে ভালোবেসে তার হাত ধরে চলে যাই। এর বিয়ে হয়ে যায়। 3 থেকে 4 মাস ভালোই ছিল আমাদের সম্পর্কটা। হ্যাঁ, আরেকটা কথা, আমার বিয়ের পরই কিন্তু আমি কনসিভ করে ফেলি। পর আমার বাবা মা আমাকে মেনে নেয়। এরপর শুরু হয়ে যায় কষ্টের জীবনটা। এবং কি আমার জামাই সব সময় আমাকে বলতো আমি কেন আমার বাবার বাড়িতে থেকে কোনো কিছু নিয়ে আসতেছি না, কেন তারা কোনো কিছু দিচ্ছেন না। আমাকে অনেক চাপ দেওয়া হতো। আমার স্বামী আমাকে অনেক মারতো, কারণ কেন আমার বাবার বাড়ি থেকে তাদের ঘর ভর্তি ফার্নিচার দেওয়া হচ্ছে না। অনেক অনেক কষ্ট দিত। এর মধ্যে আমার একটা ছেলে সন্তান হয়ে যায়। ছেলে সন্তান হওয়ার আগে থেকেই কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণের কষ্ট দিত। বাবার বাড়ি থেকে কিছু আনা নিয়ে, এটা নাকি তাদের গ্রামের নিয়ম, বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসতে হবে। আর এদিকে আমার বাবা মাও কোনো কিছুই দিতে যাচ্ছিলেন না। এমন না যে তাদের কোনো সামর্থ্য ছিল না, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে কোনো কিছু দিতেছিল না। আমি যদি বলতাম যে মা আমাকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করা হয়, আমার বাবাকে বলতাম, তারা সবসময় বলতো তো ওই পছন্দ করে বিয়ে করছিস, এখন তোকে মারক বা কিছু করুক, এটা আমাদের দেখার বিষয় না। আমাকে বলে দিছে তারা আমাকে কিছু দিতে পারবে না। তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাকে দিতেই পারতো, কিন্তু তারা বলে দিছে আমাকে কিছুই দেওয়া হবে না। তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু আমাকে কিছু দেয়নি। দেখে আমার শাশুড়ি আমার উপরে এতটা পরিমাণের অত্যাচার করে সেটা তো বলার কোনো ভাষাই নেই আমার, সেটা বললামই না। আর এদিকে আমার বাচ্চাকে আমার দুধও পর্যন্ত খাওয়াইতে দেয় না। মা হয়ে এর চেয়ে আর কি কষ্টের আপনারাই বলেন। আমি আমার সন্তানকে দুধ খাওয়াইতে পারি না, সে কান্না করে, আমি তাকে ধরতে পারি না, তাকে আমাকে ধরতে দেয় না। আমার স্বামী অন্য নারীর সাথে কথা বলে আমি দেখতে পাই, জানতে পাই, তবু কিছু বলতে পারি না। যখন আমি কিছু বলতে যাই তখন আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করে। শাশুড়ি মা আমাকে ঠিক মতো খেতেও পর্যন্ত দেয় না, যাতে আমি নিজে থেকে চলে যাই। মানে এতটা পরিমাণের আমার উপর অত্যাচার করতেছে ওনারা। সহ্য করা যায়? আপনারাই বলেন। আমি যদি আমার স্বামীকে বোঝাতে যাই যে এটা করা ঠিক না, এরকম করো না, বা আমি একজন স্ত্রী হয়ে আমি কিভাবে মেনে নিব সে আরেকজনের সাথে কথা বলে, পরক্রিয়া করে, আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়। যাই হোক, কি আর বলবো, একমাত্র আমার ছেলেটার মুখের দিকেই তাকিয়ে আমি বেঁচে আছি। হয় এই দুনিয়া থেকে কবেই বিদায় নিয়ে নিতাম, কারণ এই কষ্টের জীবন থাকার চেয়ে না থাকাই ভালো, যেখানে বাবা মা আমাকে দেখতে পারে না। যাকে ভালোবেসে, যাকে বিশ্বাস করে, যার হাতটা ধরে আমি চলে আসছিলাম, সে আমাকে এতটা অত্যাচার, এতটা অবহেলা করতেছে যেটা আমি কি বলবো। আমার সন্তান এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সন্তানের মুক্তির দিকে তাকিয়ে বেঁচে থাকতে পারি। আমার মাঝে মধ্যে মনে হয় কি আমি কি দেখে তার সাথে আসলাম, কি কারণে আসলাম, তখন তো বেশ ভালোই ছিল, এখন কি কারণে আমার সাথে এরকম করতেছে আমি এটাই বুঝতে পারতেছি না। প্রত্যেকটা আপুকে বলতেছি, একজনের জীবন সঙ্গী হিসেবে যাওয়ার আগে একবার না 10 বার না, তোমরা 100 বার চিন্তা করে দেখবা, কারণ ওই মানুষটা তোমার জীবনে তোমার জন্য ঠিক নাকি। যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে আজকের এই দিনটা আমার দেখতে হতো না। আমি কি করব, আমার এই দুধের বাচ্চাটাকে ছেড়েও আমি যেতে পারতেছি না, আবার এখানে থাকতেও পারতেছি না। আমার স্বামীকে, বাবা মাকে, সবাইকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু কেউ আমার কথা বুঝতেই চাইছিল না। কথাগুলা একটা আপু বলতেছিল আর বলতেছিল, আপনাদের যদি আমার গল্পটা ভালো লাগে তাহলে আপু শেয়ার করেন, যে এখান থেকে অনেক মেয়েরা বুঝতে পারবে যে একজনের হাত ধরে পালানোর আগে 100 বার চিন্তা করবে। এর সাথে কথা বলতে বলতে বেশ আমি অনেক কিছু রান্না করে নিছি, আর অনেক কিছু রান্না করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার ছোট বাচ্চাটার জন্য বেগুন দিয়ে পাঙ্গাস মাছটা বসিয়ে দিলাম, আর এইদিকে কলিজাগুলা ভুনা করে নিব। আর এই কলিজা ভুনাটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা দেখতে পারলেন বেশ অনেকগুলা কলিজা আমি কেটে ধুয়ে, মানে লবণ পানি দিয়ে সিদ্ধ দিয়ে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে এখন ভুনা করে নিতেছি। অনেক শাশুড়াইরা কিন্তু এরকম একটা কাজ করে, আসলে মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দেওয়ার মতো খারাপ জিনিস আর নেই। জন্য খুবই কষ্ট লাগলো। আপুর জন্য সবাই দোয়া করবেন, আপুর সবকিছু যাতে ঠিক হয়ে যায়, আপুর বাচ্চাটা নিয়ে জানি আপু সুস্থভাবে দিন কাটাইতে পারে। কলিজা ভুনাটা করার জন্য আমি কিন্তু মশলাটা বেশ অনেকটা টাইম নিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব। আমাদের মতো রুটি অথবা পরোটা বা সাদা ভাত দিয়ে কলিজা ভুনা খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু লবণ কম হয়ে গেছিল, আমি লবণ দিয়ে দিলাম। আর কি কি রান্না করলাম সেটা তো এখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বলতে বলতে কিন্তু সবগুলো রান্নায় কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি কি কি রান্না করলাম। কাছে যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।